নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপীয় কোন দলের বিপক্ষে ফুটবলে জয় পেল বাংলাদেশ। অভিনন্দন ফুটবলারদের। তবে এই ম্যাচ দিয়ে কি নতুন কোচ টমাস ডুলির অধীনে সত্যিকার অর্থেই নতুন করে শুরু করলো বাংলাদেশ? সেই ইঙ্গিতটা কি আপনি পেয়েছেন? এটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। মূল কথায় যাওয়ার আগে ম্যাচ দিয়ে শুরু করি। এই ম্যাচের শুরু থেকেই একটা কি বলবো, আমি কয়েকবার লাইভে ঢুকেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমার কাছে যাদের সাথে কথা বলেছি প্রত্যেককেই একটা কথা বলেছেন, আসলে এটা বোধহয় সান মারিনোর হোম ম্যাচ না, ম্যাচটা বোধহয় বাংলাদেশেরই হোম ম্যাচ। কারণ যেখানে 6500-7000 দর্শক ধারণ ক্ষমতার একটা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের প্রায় পুরোটাই হচ্ছে বাংলাদেশিদের দখলে। মানে অস্বাভাবিক একটা ব্যাপার, অসাধারণ একটা ব্যাপার। চিন্তা করা যায় যে ইতালির পেটের ভেতরে একটা ছোট্ট দেশ, 62 বর্গ কিলোমিটারের দেশ, এবং সেখানে দর্শক উপস্থিতি রীতিমতো সবাইকে কাঁপিয়ে দিয়েছে, যে দেখিয়েছে বাংলাদেশের মানুষ কতটা ফুটবল পাগল, কতটা ফুটবল প্রেমী। দেশের খেলা যেখানেই থাক তারা উপস্থিত, এবং অসাধারণ। তবে ম্যাচ যখন শুরু হলো ওই সময়টাতে ম্যাচের যদি আমি 10-15 মিনিট বলি, খানিকটা শেকি মনে হয়েছিল, একটু ভয় পেয়ে গিয়েছিলাম সম্ভবত বাংলাদেশের জন্য আসলে ম্যাচটা কঠিন হবে। কিন্তু ওই 10-15 মিনিটের পর থেকে ম্যাচের রিদমটা কিন্তু বাংলাদেশ নিয়ে নেয় এবং বেশ প্রভাব বিস্তার করেই খেলেছে, এটা বলাই যায়। কারণ যে গোলটা সান মারিনো দিয়েছে, ওই গোলে সান মারিনোর কৃতিত্ব যতটা, তার চেয়ে বেশি বড় ভুল বা বেশি বড় দায় হচ্ছে বাংলাদেশের ডিফেন্ডারদের, বিশেষ করে তপু বর্মন। তার আগে গোল করেছেন, দলকে এগিয়ে নিয়েছেন, এবং সেখান থেকে প্রথম যে ট্যাকেলটা, তিনি যে স্লাইডটা করেছেন, মানে অত জোরে বল যাওয়ার আগেই তিনি মাঠের বাইরে চলে গেছেন, ওই ব্যাপারটা আমার কাছে অভিজ্ঞ একজন ডিফেন্ডারের কাছ থেকে পছন্দ হয়নি। মানে ওই গোলের দায়টা মূলত সেখান থেকে ক্রস, তারপরে তো মিতুল মারমার হাতে লেগে বলটা জালে ঢুকেছে, ওই গোলটা। এর বাইরে বাকি সময়টুকু যেভাবে বাংলাদেশ খেলেছে এক কথায় অসাধারণ। বিশেষ করে আবার শেষ মুহূর্তে 86 মিনিটে তপু বর্মন যে গোলটা করেছেন হেড থেকে, সেটাও দেখার মতো। মানে এই ম্যাচ বাংলাদেশ ইউরোপের মাটিতে প্রথম ইউরোপীয় দলের বিপক্ষে জিতলো, আবার দুটো গোল করলো একটা দলের ডিফেন্ডার। এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। সঙ্গে এই ম্যাচে বাংলাদেশ 2-1 না হয়ে এই ব্যবধানটা কিন্তু আমি কি বলবো যে 4-1 বা 3-1 এরকমও হতে পারতো। নিশ্চিত দুটো সুযোগ, একটা সাদউদ্দিন মিস করেছেন, একটা সোহেল রানা, ছোট সোহেল রানা যিনি আছেন, তিনি মিস করেছেন। তো এই যে ব্যাপারগুলো, এইগুলোই হচ্ছে বাংলাদেশের চিন্তার জায়গা, যে সুযোগ তৈরি হচ্ছে প্রপার ওয়েতে, সেই সুযোগগুলো কাজে লাগাতে পারছে না। এবং এখানটাতেই হচ্ছে টমাস ডুলি কি কাজ করেন, কিভাবে কি করেন সেটা নিয়ে। আর শুরু যখন একাদশটা আসলে ঘোষণা করা হলো, যখন সোশ্যাল মিডিয়াগুলোতে আসলো যে একাদশে কারা কারা আছেন, সমিত সোম ছিল না, জায়ান ছিল না, ফাহমিদুল ছিল না মূল একাদশে, অনেকেই প্রশ্ন করেছেন, ডুলিকে অনেক রকম বকাঝকাও করেছেন। আমি বকাঝকা করার প্রথমে পক্ষে না, কেন একটা কোচ তার শুরুর একাদশ বা সেরা একটা ফরমেশন বেছে নেওয়ার জন্য তিনি সবাইকে ট্রাই করবেন কম বেশি। কিন্তু দেখেন সবাইকে, জামাল ভুঁইয়াকে মূল একাদশে রেখেছে, কিন্তু বিরতির পরে গিয়ে তাকে তুলে নিয়েছে, আবার নতুন করে যাদেরকে নামিয়েছে প্রত্যেকেই ভালো খেলেছে। তো এই যে পরীক্ষা নিরীক্ষা চালানো, এটা একটু চলতে থাকবে আগামী আরো 2-3টা ম্যাচ পর্যন্ত আপনি এরকম দেখবেন। তারপরে গিয়ে যদি দেখেন যে না, মানে একাদশের সেরা প্লেয়ার গুলো নাই, তিনি আসলে যারা হয়তো সাইড বেঞ্চে থাকে তাদেরকে খেলাচ্ছে, তখন প্রশ্ন তোলা যাবে। কিন্তু এই মুহূর্তে আমি প্রশ্ন তুলতে রাজি না। তিনি যে ফরমেশনে খেলিয়েছেন বা খেলোয়াড়রা যে নিজেদেরকে উজাড় করে দেয় শুরু থেকে শেষ পর্যন্ত, ওই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় খেলোয়াড়দের পজিশন নিয়ে, যে জামাল ভুঁইয়াকে আমরা ওই পজিশনে দেখে অভ্যস্ত না, কিন্তু আবার এটা মনে হচ্ছে যে জামাল ভুঁইয়ার কিছু সীমাবদ্ধতা আছে, সেই বক্স টু বক্স যাওয়া বা নিচে ওপরে ওঠার যে ব্যাপারটা, ওই জায়গাতে জামাল ভুঁইয়ার হয়তো খানিকটা ঘাটতি আছে, জন্যই তাকে কিছুটা ওপরে উঠিয়ে খেলিয়েছেন। সঙ্গে আমরা মোরসালিনকে যে পজিশনটাতে দেখি, সেখান থেকে তিনি আবার তাকে রাইট উইংয়ে বা লেফট উইংয়ে বিভিন্ন জায়গায় শিফট করেছে। এই যে ব্যাপারগুলো হয়তো এক্সপেরিমেন্ট তিনি করতে থাকবেন এই করার ভেতর দিয়ে। তবে সবচেয়ে অবাক লেগেছে শেষ দিকে যখন বিশ্বনাথকে নামানো হয়। বিশ্বনাথ তো দীর্ঘদিন পরে আসলে জাতীয় দলে ফেরা, সেখান থেকে আজকে আবার ম্যাচ খেলেছেন, এবং তার পজিশনটা নিয়ে শেষ পর্যন্ত আসলে টমাস ডুলি তাকে কোন পজিশনে খেলায়, এই বিষয়গুলো নিয়ে হয়তো পরিষ্কার হবে। আরো 3-4টা ম্যাচ গেলে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেওয়া যাবে। কিন্তু এখন যেটা করেছেন, তার অধীনে প্রথম ম্যাচ যেভাবে যে মানসিকতা নিয়ে ফুটবলাররা খেলেছে, এটা প্রশংসার দাবি রাখে, অবশ্যই প্রশংসা করতে হবে। এর বাইরে অন্য যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশ অনেকগুলো সুযোগ তৈরি করেছে। এই ব্যবধানটা ওই যে আমি বললাম যে 3-1 হতে পারতো, 4-1 হতে পারতো, কিন্তু হয়নি। শুধুমাত্র সুযোগ তৈরি হয়েছে, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি আমাদের একজন প্রপার নাম্বার 9-এর অভাব। এটা তো দীর্ঘদিনের। তো এই অভাবটা ফুটবল ফেডারেশন কত দ্রুত পূরণ করবে? কারণ আমাদের হাতে আমাদের লোকাল যে স্ট্রাকচার আছে, সেখান থেকে হয়তো নাম্বার 9 বের হচ্ছে না, কিন্তু আমরা প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের মধ্য থেকে যাদের পেতে যাচ্ছি, যাদের মাধ্যমে এই চাহিদাটা পূরণ হওয়া সম্ভব, এই অভাবটা পূরণ হওয়া সম্ভব, এবং
গোলের সুযোগ তৈরি হলে সেটা কাজে লাগিয়ে গোলে রূপান্তর করতে পারবে, এরকম প্লেয়ার কিন্তু আমাদের হাতে তৈরি। এজ লেভেলে খেলে গেছে, রোনান সুলিভানকে কত দিনের মধ্যে আসলে জাতীয় দলের উপযোগী করা যায়, অ্যাডাম আব্বাসকে আমরা কত দিনে পেতে পারি, ট্রেভর ইসলামের পাসপোর্টের কাজটা আসলে কত দ্রুত করা সম্ভব সেটা। তার চেয়েও বড় নাম যেটা, সেটা হচ্ছে যার ব্যাপারে বলা হচ্ছে এরই মধ্যে ফুটবল ফেডারেশন থেকে ঘোষণাও দেওয়া হয়েছে তিনি জাতীয় দলে জার্সিতে খেলবেন, তার পাসপোর্ট বা অন্যান্য কাজগুলো, সেটা হচ্ছে ফারহান আলী ওয়াহিদ। ফারহান আলী ওয়াহিদ আসলে এই যে সুযোগগুলো তৈরি হচ্ছে, দুই প্রান্ত থেকে নানান ধরনের অ্যাটাক হচ্ছে এবং গোলের ভালো সুযোগ তৈরি হচ্ছে, আমার কাছে মনে হয়েছে এই 3-4 জন প্লেয়ারকে যখন জাতীয় দলে টমাস ডুলি পাবেন, সত্যিকার অর্থে আমাদের ফুটবলের জন্য একটা বড় পরিবর্তন। এবং এই যে অক্টোবর নভেম্বরে ঢাকায় যে সাফটা হবে, সেখানে আমি আশা করি এই বাংলাদেশ আসলে চ্যাম্পিয়ন অবশ্যই হতে পারবে। এবং এখানে চ্যাম্পিয়ন হলে আমাদের পরের টার্গেট আসলে হওয়া উচিত যে আমরা এশিয়ান লেভেলে ভালো করবো। এশিয়ান লেভেলে মূলত কোয়ালিফাই করা, তারপরে কতদূর কি করতে পারি সেটা, কিন্তু এশিয়ান লেভেলে কোয়ালিফাই করতে পারলেই কিন্তু সেটা অনেক বড় বিষয় হবে। সেই কারণে এখন থেকে যদি পরিকল্পনা হাতে নেওয়া যায় এবং টমাস ডুলিকে ওইভাবে তার মানে পর্যাপ্ত উপাদান বা উপকরণ যাই বলি না কেন, এখন অনূর্ধ্ব 23 মালদ্বীপে যেটা খেলছে মারুফুল হকের অধীনে বা অন্য যারা আছে, সবকিছু মিলে একটা প্রপার দল, একটা 30-35 জনের যদি স্কোয়াডটা তার হাতে দেয়া যায় যে তোমার হাতে এই রসদ আছে, এই রসদ নিয়ে তুমি তোমার পরিকল্পনা সাজাবে, এবং সেটা সাজালে এই টমাস ডুলির মাধ্যমে বাংলাদেশের ফুটবলে একটা পরিবর্তন আসবে, আমি অন্তত সেটা বিশ্বাস করতে চাই।